রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও সাংবাদিক মাহমুদুর রহমানের লেখা গুম রাজ্যে প্রত্যাবর্তন বইয়ের এই পর্বে তথাকথিত গণতান্ত্রিক বাংলাদেশে চিন্তা, লেখা, কথা বলা এবং গণমাধ্যমের আর কোনো স্বাধীনতা অবশিষ্ট নেই। বিরোধী নেতৃবৃন্দের পলায়ন কৌশল। ইতিহাসের শিক্ষা হল, সব স্বৈরশাসককে তার অপকর্মের জন্য একসময় মূল্য দিতে হয়। তারা শেষ পর্যন্ত ইতিহাসের আস্থা করেই নিক্ষিপ্ত হন। মিডিয়া নিয়ন্ত্রণের ডিজিটাল কায়বা। শেক্সপিয়ার লিখেছেন, ব্লাডি থাউ আর্ট, ব্লাডি উইল বি দ্য এন্ড। যত তুমি রক্ত ঝরাবে, অন্ত তোমার ততই রক্তাক্ত হবে। পিতা ও কন্যার শাসন পদ্ধতির তুলনায় ফিরে যাই। কন্যা বুঝতে পেরেছেন, তথ্য প্রযুক্তির যুগে সব সংবাদ মাধ্যম বন্ধ করা সম্ভব নয়। তিনি তাই উদাহরণ সৃষ্টি করে অন্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে বেসুমার পত্রিকা ও চ্যানেলের মধ্য থেকে মাত্র একটি দুটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলকে বেছে নিয়েছেন। আমার দেশ বন্ধ করেছিলেন, শীর্ষ কাগজ ও চ্যানেল 1 বন্ধ করে দিয়েছেন, যমুনা টিভিকে লাইসেন্স দেননি, 21 টিভির ওপর নানা পদ্ধতিতে আক্রমণ এখনও চলছে। আমি সহ মাত্র 4 জন ভিন্ন মতাবলম্বী সম্পাদককে জেল ও রিমান্ডে নিয়েছেন। তাতেই দেখুন, কাজের কাজটি হয়ে গেছে। বিটিআরসি কর্তৃক সম্প্রচার বন্ধ করে দেওয়ার আশঙ্কায় টেলিভিশন চ্যানেলগুলো কয়েকটি টক শো ব্যতীত প্রবলভাবে সরকারের তোষামত করে চলেছে। সেই টকশোগুলোতে আবার অতিথি নির্বাচনের ক্ষেত্রে সরকারের অলিখিত নিষেধাজ্ঞা বিনা প্রতিবাদে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে বাংলা ভিশনের এক মজার গল্প বলি। সেই চ্যানেলে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ফ্রন্টলাইন নামে এক আলোচনা অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। বাংলা ভিশনের একজন প্রযোজক মাস 3 আগে আমাকে টেলিফোনে সেই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানালেন। সঙ্গে আরও বললেন, আমার বিপরীতে থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং নব্য ব্যাংকার ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। নির্ধারিত রেকর্ডিংয়ের দিন সকালে আকস্মিকভাবে আমাকে জানানো হলো, উপস্থাপক মতিউর রহমান গুরুতর অসুস্থ থাকায় রেকর্ডিং করা যাচ্ছে না। প্রচুর বিনয় সহকারে ভদ্রলোক আমাকে জানালেন, পরের সপ্তাহেই অনুষ্ঠানটি রেকর্ড করা হবে। বলাই বাহুল্য, সেই পরের সপ্তাহ আজ পর্যন্ত আসেনি। আরও তাজ্জবের বিষয় হলো, অসুস্থ উপস্থাপককে আমি কিন্তু নির্ধারিত দিনে অন্য 2 অতিথি নিয়ে যথারীতি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখেছি। সরকারিভাবে ঘোষণা দিয়ে মিডিয়া বন্ধ না করেও কতটা কার্যকরভাবে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব, এই মেয়াদে তার চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রেও আদালত তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে। টেলিভিশনে সরকারকে সমালোচনা করতে গেলেই কথা বলার সময় মাথার ওপর সুওমোটো রুলের ঝুলন্ত তরবারির কথা স্মরণ করে অতিথিবৃন্দকে কথা গিলে ফেলতে হচ্ছে। এ প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুলের উদাহরণ খানিক আগেই দিয়েছি। 21-এর উপস্থাপক অঞ্জন রায় এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খানও উচ্চ আদালতে অনুরূপ অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছেন। সম্প্রতি সরকারের সঙ্গে নিজ, পৈতৃক ও শ্বশুরের পরিবারসহ অতি ঘনিষ্ঠ দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদও তার উপন্যাসে কী লিখবেন সে বিষয়ে আদালত রুল জারি করেছে। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে সংবাদপত্রে রিপোর্টিংয়ের বিষয়েও একই স্থান থেকে নির্দেশনা এলেও সংবাদবাদীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে নির্দেশ প্রদানকারী মহামহিম বিচারপতি শেষ পর্যন্ত পিছু হটেছিলেন। অর্থাৎ তথাকথিত গণতান্ত্রিক বাংলাদেশে চিন্তা, লেখা, কথা বলা এবং গণমাধ্যমের আর কোনো স্বাধীনতা অবশিষ্ট নেই। বিস্ময়ের ব্যাপার হলো, দুর্নীতিবাজ ক্ষমতাসীনদের এমন নগ্ন ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠার কথা ছিল, সেটি এখন পর্যন্ত হয়নি। সুশীল সমাজের আপোষকামিতা ও জনগণের ভীরুতার পাশাপাশি বিরোধী দলের বিভ্রান্তিকর রাজনীতিও এই ব্যর্থতার জন্য দায়ী। বিরোধী নেতৃবৃন্দের পলায়ন কৌশল নিয়ে আলোচনা করেই আজকের লেখায় ইতি টানব। বিরোধী নেতৃবৃন্দের পলায়ন কৌশল। যে বানোয়াট মামলায় অভিযুক্ত হয়ে বিরোধী জোটের শীর্ষ নেতৃবৃন্দ কারাগারে গেছেন, সেই মামলাটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাংলাদেশ সফরের মাত্র 4 দিন আগে দায়ের করা হয়েছিল। ইলিয়াস আলী গুমের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ায় সার্বিক পরিস্থিতি তখন ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩.৫ বছরের অপশাসনে পিষ্ট জনগণ ৬৯-এর মতো গণ আন্দোলনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা এমন সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে হিলারি ক্লিন্টনের সফরকালে আন্দোলন স্থগিত করার জন্য চাপ প্রয়োগ করেন। বিরোধী দলের নেত্রীর উপদেষ্টাবৃন্দ মার্কিন সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাকে আন্দোলন সাময়িকভাবে বন্ধের পরামর্শ দেন। বিএনপির তখন শাখের করাত অবস্থা। নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেছে, যে কোনো মুহূর্তে গ্রেফতারের আশঙ্কা, আর গ্রেফতার হলে হরতাল না দিলে ইজ্জত থাকে না। ওদিকে আবার আন্দোলন বন্ধের বিদেশি চাপ। সুতরাং দল থেকে সিদ্ধান্ত হলো দল বেঁধে পলায়নই উত্তম। বাঘা বাঘা আইনজীবীরা ভরসা দিলেন উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্তি ১-২ দিনের ব্যাপার মাত্র, আর উচ্চ আদালত একবার জামিন দিলে কি নিম্ন আদালত সেটা কাটার সাহস দেখাবে? এসব বিশিষ্ট রাজনীতিবিদ ও জ্ঞানী আইনজীবী এখনও বোধহয় শেখ হাসিনাকে ঠিকমতো চিনে উঠতে পারেননি। রিজভী আহমেদ ব্যতীত সব নেতা পালালেন এবং বিএনপি আন্দোলনে বিরতি দিল। হিলারি ক্লিন্টন এবং প্রণব মুখার্জি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলের পুলকিত হওয়ার মতো প্রকাশ্যেই অনেক কিছু বললেন। চেয়ারপারসনের পরামর্শদাতারা তৃপ্তির ঢেকুর তুলে ভাবতে লাগলেন নাগালের মধ্যেই রাষ্ট্র ক্ষমতা। হাইকোর্টে কয়েকদিনের জন্য আগাম জামিন প্রাপ্তি তাদের সন্তুষ্টির পারদ আরও ওপরে তুলল। শেষ হাসি অবশ্য হাসলেন মাহবুবুল আলম হানিফ, কামরুল ইসলাম, সাহারা খাতুন, শামসুল হক টুকু এবং অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলায়নের রাজনৈতিক কৌশল সরকারের আদালতি কৌশলের কাছে চরমভাবে মার খেল। বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দকে ঠিকই শেষ পর্যন্ত বিভিন্ন জেলের ভাত খেতে হচ্ছে। উপরি হিসেবে কপালে জুটছে নানা মহলের কটাক্ষ ও নিন্দাবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার পরিণতিতে বিএনপিকে আবার গোড়া থেকে আন্দোলন শুরু করতে হবে। মাঝখান থেকে দেশ বিদেশে প্রবল সমর্থনপ্রাপ্ত ইলিয়াস গুম ইস্যুকে পেছনে ঠেলে সামনে আনতে হচ্ছে দলীয় নেতাকর্মীদের জামিন ও মামলা থেকে অব্যাহতির দাবি। কত নির্যাতন, কত জেল জুলুম, কত প্রাণ বিসর্জন, কত রক্তক্ষয়ের বিনিময়ে ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার ন্যায্য আন্দোলন দানা বেঁধে ওঠার পর কেবল বিদেশিদের সন্তুষ্টি অর্জনের জন্য সেই আন্দোলনের গতি শ্লথ করার আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির জন্য শেষ পর্যন্ত কতটা বিপর্যয়কর হয় সেটা ভবিষ্যতই বলে দেবে। মামলা দায়েরের পর যদি বিএনপি নেতৃবৃন্দ দলের প্রধান কার্যালয়ে অবস্থান গ্রহণ করে তাদের গণগ্রেপ্তারের জন্য সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতেন, তাহলে ক্ষমতাসীনদের গদি নড়ে ওঠার সম্ভাবনাই অধিক ছিল বলে আমার ধারণা। হিলারি ক্লিন্টনের সফরের সময় দেশের অবস্থা স্থিতিশীল রাখার দায়িত্ব সরকারের ছিল, বিরোধী দলের নয়। এ কথাটা মার্কিন রাষ্ট্রদূতকে পরিষ্কার ভাষায় বলে দিলে বিএনপির তাতে কোনো ক্ষতি হতো না। আজকের ক্ষমতাসীনরা বিএনপি জোট সরকারের আমলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের সফরের দিনে হরতাল পালন করেছিল। তাতে ২০০৮ সালের নির্বাচনে একতরফা মার্কিন সমর্থন পেতে আওয়ামী লীগের কোনো অসুবিধা হয়নি। যে বিদেশিরা আন্দোলন স্থগিত করার জন্য বেগম খালেদা জিয়াকে চাপ দিয়েছিলেন, তারা বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির জন্য পর্দার আড়াল থেকে কোনো রকম কার্যকর ভূমিকা রাখছেন কিনা তা আমার জানা নেই। তবে ব্যক্তিগতভাবে আমি বাড়িধারার দূতাবাসসমূহে ধর্ণা দেওয়ার চেয়ে জনগণ ও আল্লাহর শক্তির ওপর নির্ভর করতেই পছন্দ করি। সর্বব্যাপী হতাশার মধ্যেও আমি দীর্ঘমেয়াদে চূড়ান্ত বিজয়ের আশা ছাড়তে রাজি নই। ইতিহাসের শিক্ষা হলো সব স্বৈরশাসককে তার অপকর্মের জন্য একসময় মূল্য দিতে হয়। তারা শেষ পর্যন্ত ইতিহাসের আস্থা কুড়েই নিক্ষিপ্ত হন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ট্র্যাজেডির জন্য দীর্ঘ ৩৭ বছর ধরে জনসমক্ষে অবিরত অশ্রুপাত করে চলেছেন। সেই ট্র্যাজেডির সঙ্গে সম্পৃক্তদের ফাঁসি দেওয়ার পরও তার অশ্রুর বন্যা শেষ হয়নি। এই সেদিনও তার স্বদেশ প্রত্যাবর্তনের ৩১তম বার্ষিকীতে নিহত পিতামাতা ভাইদের কথা স্মরণ করে তাকে কাঁদতে দেখলাম। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যেও অনেককেই চোখ মুছতে দেখা গেল। অথচ এই একই শেখ হাসিনা সাগর রুনির হত্যা এবং ইলিয়াসের গুম নিয়ে যখন তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তখন রবার্ট লুইস স্টিভেনসনের লেখা কালজয়ী ইংরেজি উপন্যাস ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইডের কথা স্মরণে এসে যায়। তিনি সাগর রুনির এতিম পুত্র ৬ বছর মেঘ এবং ইলিয়াসের ৭ বছরের কন্যা সাইয়ারা মাওয়ারের দায়িত্ব গ্রহণ করতে চান,
অথচ খুনিকে খোঁজার ব্যাপারে তার কোনো উৎসাহ নেই, কিংবা গোয়েন্দা সংস্থার প্রতি ইলিয়াসকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো নির্দেশও তার কাছ থেকে আসে না। উল্টো ইলিয়াসের পরিবারকেই এখন মধ্যরাতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। সরকারের বিশেষ খুনে বাহিনী একের পর এক গুম করবে, আর দয়াশীল প্রধানমন্ত্রী এতিমদের দায়িত্ব গ্রহণ করতে থাকবেন, এমন বিভৎস রাষ্ট্র ব্যবস্থায় আমরা বসবাস করতে চাই না। মাত্র 2 দিন আগে প্রধানমন্ত্রী দমভক্তি করেছেন, বিরোধী দলকে কিভাবে সোজা করতে হয় আমি জানি। তিনি আরও বলেছেন, তার সহ্য করার ক্ষমতাকে যেন দুর্বলতা মনে করা না হয়। বিগত 3.5 বছরের গুম, হত্যা, নির্যাতনের শাসনকাল যদি সহ্যের নমুনা হয়ে থাকে, তাহলে বাংলাদেশকে কি মৃত্যুপুরীতে পরিণত করার আয়োজন চলছে? আমার দেশ পত্রিকার ছাপাখানায় সন্ত্রাসী হামলা কি প্রধানমন্ত্রীর সেই হুমকির বাস্তবায়ন? শেক্সপিয়ারের নাটক রিচার্ড III থেকে একটি ক্ষুদ্র অথচ অসাধারণ বাক্য উদ্ধৃত করে দেশের উদ্বেগজনক পরিস্থিতিতে হৃদয় ভরা বেদনা নিয়ে আজকের মন্তব্য প্রতিবেদন সমাপ্ত করছি। শেক্সপিয়ার লিখেছেন, ব্লাডি থাউ আর্ট, ব্লাডি উইল বি দ্য এন্ড। যত তুমি রক্ত ঝরাবে, অন্ত তোমার ততই রক্তাক্ত হবে। রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও সাংবাদিক মাহমুদুর রহমানের লেখা গুম রাজ্যে প্রত্যাবর্তন বইয়ের অডিও বুকটি নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।